আচ্ছা, তোমাদের ছোট গল্পের ওপরে এটা আমার মনে হচ্ছে 3 নম্বর ক্লাস। রবীন্দ্রনাথের মানে রবীন্দ্রনাথকে যদি আমরা মাঝখানে ধরি, তাহলে রবীন্দ্রনাথের আগে একটা ছোট গল্প রচনার স্পেল আছে, রবীন্দ্রনাথ নিজে একটা সময়, এবং রবীন্দ্রনাথের পরবর্তী সময় আরেকটা স্পেল। তো রবীন্দ্রনাথের পূর্ববর্তী সময়টা নিয়েই আমরা কথা বলছি, যে ইতিমধ্যে আমরা ছোট গল্পের ক্ষেত্রে চূর্ণক, আখ্যায়িকা, এই আখ্যানক বা নকশা বা নভেলা, এই চারটের কথাই আমরা দেখেছি। কিন্তু এই চারটের কোনোটাকেই আমরা বলছি না যে এখান থেকেই ছোট গল্পের উৎপত্তি। আসলে ছোট গল্প একদমই ডিফারেন্ট, একটা আলাদা শ্রেণীর লেখা তৈরি হচ্ছে, যার মানে যতগুলো সূত্র আমরা পড়েছি সবগুলো থেকেই তার কিছু না কিছু বৈশিষ্ট্য এর মধ্যে আছে। ছোট উপন্যাস বা নভেলার থেকেও ছোট গল্প অনেকটাই আলাদা, আগের দিনই সেটা আমরা পড়েছি। আচ্ছা, তো উপন্যাস এবং ছোট গল্প, উপন্যাস পড়তে গেলে আমরা যেটা দেখি যে উপন্যাসের মধ্যে একটা কাহিনীর বিকাশ থাকে, অনেক বড় একটা কাহিনী থাকে, চরিত্রের একটা বিকাশ থাকে, এবং কাহিনী ও চরিত্রের এই যে বিকাশ, এই যে তার দীর্ঘায়িত একটা তার অভিব্যক্তি, এগুলোকে ফুটিয়ে তোলবার জন্য একটা সময় লাগে, একটা দীর্ঘ সময় ধরে উপন্যাসটা তৈরি হয় বা উপন্যাসটা লেখা হয়। অন্নদাশঙ্কর রায় একটা জায়গায় লিখছেন যে উপন্যাসকার ক্রমাগত সুতা ছাড়তে থাকেন, মাছ অনেকক্ষণ ধরে খেলিয়ে তারপর ডাঙায় তোলেন। একদম মানে পরিষ্কার বলছেন যে সুতো ছেড়ে ছেড়ে মাছ অনেকক্ষণ খেলিয়ে তারপরে ডাঙায় তোলেন, এটা হচ্ছে উপন্যাসের ধর্ম বা স্বভাব। ছোট গল্প হাউয়ের মতন বৌ করে ছুটে গিয়ে দপ করে নিভে যায়। ছোট গল্প হাউইয়ের মতন বো করে উড়ে গিয়ে দপ করে নিভে যায়, অর্থাৎ ছোট গল্প হচ্ছে মুহূর্তের জন্য সেটা একদম চোখটা ঝলসে দিয়ে বা একদম বিস্মিত করে দিয়ে সেটা পর মুহূর্তেই আবার মিলিয়ে যায়। রবীন্দ্রনাথও কিন্তু শেষ জীবনে ছোট গল্প সম্পর্কে তার যে মনোভাব, সেই মনোভাব থেকে আমরা কতগুলো পয়েন্ট ওয়াইজ দেখে নিতে পারি যে তিনি কোনগুলোর ওপরে জোর দিয়েছিলেন যে ছোট গল্প হতে গেলে সেগুলো খুবই দরকার। আচ্ছা, সেইগুলো হচ্ছে, দেখো আমরা একটুখানি পড়লেই তোমরা বুঝতে পারবে রবীন্দ্রনাথ কী বলেছেন। সাহিত্যে বড় গল্প বলে যেসব প্রগল্ভ বাণীবাহন দেখা যায়, তারা প্রাক ভূতাত্ত্বিক যুগের প্রাণীদের মতন। তাদের প্রাণের পরিমাণ যত দেহের পরিমাণ তার 4 গুণ। তাদের লেজটা কলেবরের অত্যুক্তি। অতি পরিমাণ ঘাস পাতা খেয়ে যাদের পেটটা মোটা, তারা ভারবাহী জীব। স্তূপাকার মালের বস্তা টানা তাদের অদৃষ্ট। বড় গল্প সেই জাতের মাল বোঝাইওয়ালা। উনি আবার বলছেন বড় গল্প এবং ছোট গল্পের মধ্যে পার্থক্য। বড় গল্প হচ্ছে এইগুলো, যেসব প্রাণীর খোরাক স্বল্প এবং সারালো, জাওর কেটে কেটে তারা প্রলম্বিত করে না, ভোজন ব্যাপার অধ্যায়ের পর অধ্যায়ে। ছোট গল্প সেই জাতের, বোঝা বইবার জন্য সে নয়, একেবারে সে মার লাগায় মর্মে লঘু লম্ফে। মানুষের জীবনটা বিপুল একটা বনস্পতির মতন, তার আয়তন, তার আকৃতি সুঠাম নয়, দিনে দিনে চলেছে তার মধ্যে এলোমেলো ডালপালার পুনরাবৃত্তি। এই স্তূপাকার একঘেয়েমির মধ্যে হঠাৎ একটি ফলে ওঠে, সেই নিটোল সুডোল, বাইরে তার রং রাঙা কিংবা কালো, ভিতরে তার রস তীব্র কিংবা মধুর। সে সংক্ষিপ্ত, সে অনিবার্য, সে দৈবলব্ধ, সে ছোট গল্প। কেমন একদম মানে কীরকমভাবে বলছেন দেখো, দিনে মানুষের জীবনটা একটা বিপুল বনস্পতির মতো, তার আয়তন, তার আকৃতি সুঠাম নয়, দিনে দিনে চলছে তার মধ্যে এলোমেলো ডালপালার পুনরাবৃত্তি। এই স্তূপাকার একঘেয়েমির মধ্যে একদিন হঠাৎ একটা ফলে ওঠে, সে নিটোল, সে সুডোল, বাইরে তার রং রাঙা কিংবা কালো, ভেতরে তার রস তীব্র কিংবা মধুর। সে সংক্ষিপ্ত, সে অনিবার্য, সে দৈবলব্ধ, সে ছোট গল্প। রবীন্দ্রনাথ ছোট গল্প সম্বন্ধে এইভাবে লিখছেন। সুতরাং রবীন্দ্রনাথের এই যে বক্তব্য, এই বক্তব্যের ভিত্তিতেই কিন্তু আমরা ছোট গল্পের কতগুলো একেবারে সাংকেতিক বৈশিষ্ট্য বার করে নিতে পারি। 1, ছোট গল্পের আকৃতি হবে ছোট। 2, ছোট গল্প খণ্ড হয়েও অখণ্ডতার স্বাদবাহী।
ছোট গল্প হচ্ছে খণ্ড, কিন্তু সেই খণ্ডের মধ্যেও একটা অখণ্ডতার স্বাদ। তোমরা যদি ধরো পুঁই মাচা যদি পড়ো, পুঁই মাচার শেষটা মনে করে দেখো তো, যে ওই খেন্তির মৃত্যু এবং পুঁই 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 মাচা লতিয়ে ওঠা সেই নবলব্ধপূর্ণ যৌবনা পুঁই গাছ, এই মৃত্যু এবং জীবন, এই দুটো কি অসম্ভবভাবে, কি নিদারুণ বৈপরীত্যের মধ্যে দিয়ে সেটা বেড়ে উঠছে, এবং জীবনের যে তীব্র কষাঘাতে সেই সত্যটা কতখানি সত্য হয়ে উঠছে, এটা একটা ইটার্নাল রিয়েলাইজেশন। জীবন এবং মৃত্যু, একদিকে খেন্তির মৃত্যু, একদিকে পুঁই মাছের বেড়ে ওঠা, এই যে জীবন মৃত্যু, এই দুটো ইটার্নাল দুটো সত্য, এই দুটো সত্য কি করে অঙ্গাঅঙ্গিভাবে মিশে গেল। অর্থাৎ একটা মুহূর্ত হলেও সেই মুহূর্তটা একটা নির্নিমেষ, একটা চিরন্তন তার আবেদন রয়ে যাচ্ছে। তাই বলছে যে ছোট গল্পের মধ্যে খণ্ড হয়েও অখণ্ডতা সেটা স্বাদবাহী। 3 নম্বর, ছোট গল্পে মানুষের জীবনের ভেতরের অলক্ষিত রূপটি ধরা পড়ে। ছোট গল্পের মধ্যে দিয়ে তো বলার ছোট গল্পে অনেক কিছু বলার সুযোগ তো কম, তাই ছোট গল্পের মধ্যে মানুষের বাইরের জীবন নয়, মানুষের অন্তরঙ্গ জীবনের যে রূপকথা, অন্তরঙ্গ জীবনের যে কথা, সেই অন্তরঙ্গ জীবনের রূপটা ধরা পড়ে। আর 4 নম্বর হচ্ছে প্রাত্যহিকতা থেকে স্বতন্ত্র একটি মুহূর্ত ছোট গল্পের উপজীব্য হয়ে ওঠে। অর্থাৎ ছোট গল্পের মধ্যে এমন সেই মুহূর্তগুলোই তার উপজীব্য হয়ে ওঠে, এমন সেই মুহূর্তগুলোই তার ঘটনার বিষয়বস্তু হয়ে ওঠে, যেগুলো প্রাত্যহিকতার মধ্যে নয়, যেটা ব্যতিক্রমী, যেটা স্বতন্ত্র। চিন্তা করে দেখো, এর পাশাপাশি যদি আমরা হারানের নাচ জামাই বলি, কেমন হারানের নাচ জামাই বলি, সেই হারানের নাচ জামাইতে ময়নার মা সদ্য বিবাহিতা তার কন্যা ময়নাকে সেই বিপ্লবীর সঙ্গে এক মশারির তলায় শুতে দিচ্ছেন। সমস্ত লোকলজ্জা, সামাজিক নিন্দা সব কিছুকে উপেক্ষা করে গিয়ে তার নিজের বোধ, তার নিজের রিয়ালাইজেশন, তার নিজের সত্য ধর্মের প্রতি একনিষ্ঠ থেকে এই যে একটা মুহূর্ত, যে মুহূর্তে ময়না সেই বিপ্লবীর সঙ্গে এক মশারির তলায় থেকে স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করে সেই বিপ্লবী প্রাণ বাঁচাচ্ছে, এটা তো খুব ইউজুয়াল ঘটনা, আমাদের জীবনে ঘটে না, এগুলো তো সচরাচর ঘটে না। এই যে ব্যতিক্রমী ঘটনা, অথবা ছোট বকুলপুরের যাত্রী যদি তুমি পড়ে থাকো, তাহলে সেই ছোট বকুলপুরের যাত্রীর যে ঘটনাটা, বা বনফুলের অজস্র এরকম ঘটনা রয়েছে, যেগুলো আমরা দেখতে পাবো যে এইগুলো হচ্ছে আমাদের জীবনের নিত্য নৈমিত্তিক বা প্রাত্যহিক যে জীবন যাপন, সেই প্রাত্যহিক জীবনযাপনের মধ্যে খুব স্বাভাবিক সময় এগুলো হয় না। এগুলো কতগুলো এক্সেপশনাল মুহূর্ত, সেই এক্সেপশনাল সেই জীবন থেকে এক কুচি চলকে ওঠা হীরকদূতির মতন এই এক একটা মুহূর্তই কিন্তু ছোট গল্পের বিষয়বস্তু হয়ে ওঠে। তাহলে রবীন্দ্রনাথ শেষ জীবনে ছোট গল্প সম্বন্ধে যে মনোভাব ব্যক্ত করেছেন, তার থেকে মোটামুটি 4টে পয়েন্ট আমরা দেখতে পারি। একটা হচ্ছে ছোট গল্পের আকৃতি হবে ছোট, 2 নম্বর ছোট গল্পের খণ্ডিত মুহূর্তের মধ্যেও একটা অখণ্ড জীবনচিত্র সেখানে প্রতিভাত হবে। 3 নম্বর হচ্ছে ছোট গল্পের মানুষের বহির্জীবনের থেকেও তার অন্তরঙ্গ জীবনের যে ভাষ্য, সেই ভাষ্যের প্রকাশটা থাকবে। আর 4 হচ্ছে প্রাত্যহিক জীবন থেকে স্বতন্ত্র কোনো মুহূর্ত ছোট গল্পের বিষয়বস্তু হয়ে উঠবে। তবে এখানে রবীন্দ্রনাথের প্রথম যে পয়েন্ট, যে আকৃতি, ছোট গল্প মাত্রই ছোট গল্পের আকৃতি যে ছোট হতেই হবে, এটা কিন্তু সবসময় মান্যতা দেওয়া যাচ্ছে না। ছোট গল্পের আকৃতি ছোট এই কথা সাধারণভাবে সত্য হলেও অনেক ক্ষেত্রেই কিন্তু এই সত্যতা লঙ্ঘিত হয়েছে। যেমন দেখো, মপাসার বুল দ্য সুইফ এই ছোট গল্প, মমের রেন, গোগলের ওভারকোট এবং রবীন্দ্রনাথের মেঘরৌদ্র ও নষ্টনীর, এই যে ছোট গল্পগুলো নামে শর্ট স্টোরিজ বা ছোট গল্প হলেও আয়তনে বা কলবরে কিন্তু তারা যথেষ্ট বড়। রবীন্দ্রনাথের অন্যগুলো হয়তো তোমাদের পড়া নেই, গোগলের দ্য ওভারকোট, মমের রেইন, মপাসার দ্য বুল দ্য সুইফ, এগুলো কিন্তু রবীন্দ্রনাথের মেঘরৌদ্র বা নষ্টনীর তো ছোটোখাটো একটা
ছোট উপন্যাসের মতো, নভেলার মতন একটা আয়তন, বা মেঘরুদ্র যথেষ্ট বড় তার একটি ছোট গল্প। সুতরাং অন্যান্য ছোট গল্পের তুলনায় এই গল্পগুলো কিন্তু বেশ বড়। তো সেক্ষেত্রে রবীন্দ্রনাথের 1 নম্বর যে পয়েন্টটা, যে ছোট গল্প মাত্রই তার আকৃতি ছোট হতে হবে, এইটাকে কিন্তু সবসময় মান্যতা দেওয়া যায়নি। তবে আমরা জানি যে ছোট গল্পের আয়তন মোটামুটি একটা সীমিত পরিসরের মধ্যেই আবদ্ধ থাকে। আচ্ছা, সুরেশচন্দ্র সমাজপতি ছোট গল্প সম্বন্ধে আরেকটা জায়গায় লিখছেন, দেখো। আচ্ছা, কি লিখছেন? কবিতা যেমন হৃদয়ের একটা ভাব বা আবেগ প্রকাশের চেষ্টা করে, ছোট গল্প সেইরূপ জীবনের একটা ঘটনা বর্ণনার চেষ্টা করে। একখানা উপন্যাস হয়তো যে ক্ষুদ্র ঘটনাটি কয়েক ছত্র মাত্র অধিকার একটা উপন্যাসে হয়তো যে ক্ষুদ্র ঘটনাটি কয়েক ছত্র অধিকার করিতে পারে, ছোট গল্পে তাহাই 5-7 পৃষ্ঠা স্থান অধিকার করিয়া বসে। চতুর্দিকব্যাপী অন্ধকারের মধ্যে বুলস আই লণ্ঠনের আলো যেমন এক স্থানে পতিত হইয়া সেই স্থানটুকুর সকল খুঁটিনাটি সুস্পষ্ট ও সমুজ্জ্বল করিয়া তোলে, ছোট গল্প রচনার কৌশল তেমনি জীবনের একটা ঘটনার উপর পতিত হইয়া তাহাকে সুস্পষ্ট ও সমুজ্জ্বল করে। সেই চতুর্দিক ব্যাপ্ত অন্ধকারের মধ্যে একটা স্থানের উজ্জ্বলতা স্বাভাবিক নাও হইতে পারে, কিন্তু তাহাই সেই লণ্ঠনের আলোর কার্য। তেমনি বিচিত্র দুঃখ, হর্ষ, সুখ, দুঃখ, হর্ষ, বিষাদ, উত্থান পতন, সংঘাতময় জীবনের একটা ছোট ঘটনাই অধিক প্রাধান্য পাইবার উপযোগী নাও হইতে পারে, কিন্তু তাহাকে সেই প্রাধান্য দান করাই গল্প রচনা কৌশলের কার্য। খুব সুন্দরভাবে তিনি এখানে এইটা ব্যক্ত করলেন যে আমাদের জীবনে বিচিত্র ঘটনা, বহু আনন্দ, বহু সুখ, দুঃখ, হর্ষ, বেদনা, বিষাদ, আনন্দ, অনেক কিছু থাকতে পারে। প্রত্যেকটা ঘটনাই যে আমাদের জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বা প্রত্যেকটা ঘটনাই আলাদা করে প্রাধান্য পাবার উপযোগী তা কিন্তু নয়। কিন্তু ছোট গল্পের কাজই হচ্ছে সেইটা, যে সেই প্রাধান্য না পাওয়া যে ঘটনাগুলো যেগুলো ঘটেছে সেখান থেকে সেগুলোকে তুলে এনে প্রাধান্য দেওয়াই হচ্ছে ছোট গল্পের বিশেষত্ব। কারণ এক্ষেত্রে পুঁই মাচা, এই খেন্তির জীবন আর একটা পুঁই গাছ পোতা, এটা তো অহরহ হতে পারে, খুব সামান্যই একটা ঘটনা, কিন্তু এই ঘটনাটাকে তুলে নিয়ে এসে তাকে প্রাধান্য দেওয়াটাই হচ্ছে ছোট গল্পের কাজ। আচ্ছা আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা ছোট গল্পের ইতিহাস বা গতি প্রকৃতি আলোচনা করতে গিয়ে আমরা দেখতে পেলাম চূর্ণক, আখ্যানক, নকশা, নভেলা, এই নানা স্তরের মধ্যে দিয়ে, নানা বিবর্তনের মধ্যে দিয়ে ছোট গল্প জন্ম নিয়েছে। নির্দিষ্টভাবে আমি কোনো একটিকে এই ছোট গল্পের উৎস বা এই ছোট গল্পের পিতৃতুল্য বা এখান থেকেই ছোট গল্পের উৎস, এটা আমরা কিন্তু বলতে পারি না। সবগুলো থেকেই আমরা বুঝতে পারছিলাম যে আসন্ন কিছু একটা ঘটতে চলেছে, বা আসন্ন ছোট গল্প নামক একটি সাহিত্যের রূপরীতি বা সাহিত্যের একটা নির্দিষ্ট জনার তৈরি হবে, তার পূর্বাভাস আমরা আগেই পেয়েছি। এগুলোর মধ্যে দিয়েই আমরা সম্ভাব্য ছোট গল্প তা বাস্তবায়িত হচ্ছে সেটা বুঝতে পেরেছিলাম। প্রাক রবীন্দ্র, সুতরাং আমরা বুঝতে পারছি যে ছোট গল্প তৈরি হচ্ছে রবীন্দ্রনাথের আবির্ভাবের পূর্বে, অর্থাৎ প্রাক রবীন্দ্রনাথ যে যুগ আমরা যেটা দেখতে পাই, সেই যুগের ছোট গল্পের শ্রেষ্ঠ নিদর্শন পেতে গেলে আমরা 3 জনের নাম করব। এক হচ্ছে স্বর্ণকুমারী দেবী, 2 নম্বর হচ্ছে নগেন্দ্রনাথ গুপ্ত, 3 নম্বর হচ্ছে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। রবীন্দ্রনাথের পূর্ববর্তী বাংলা সাহিত্যে যে 3 জনের হাতে আমরা দেখব যে ছোট গল্প নিয়ে তারা নাড়াচাড়া করেছেন, কখনো সেটা সার্থক হয়েছে, কখনো সেটা সার্থকতা লাভ পায়নি, তবু তারা
চেষ্টা হয়েছেন, তারা ছোট গল্প লিখতে ব্রতী হয়েছেন এবং ছোট গল্পের একটা ধারা সেটা শীর্ণ হলেও তৈরি হচ্ছে, যার পরবর্তী অধ্যায়ে গিয়ে আমরা দেখব রবীন্দ্রনাথ তার বিপুল ছোট গল্পের ঐশ্বর্য নিয়ে হৈ হৈ করে বাংলা সাহিত্যের ছোট গল্পের ইতিহাসে ঢুকে পড়ছেন। সেই ধারায় আমরা তিনটি নামকে বেছে নিচ্ছি। একটা হচ্ছে স্বর্ণকুমারী দেবী, একজন হচ্ছে নগেন্দ্রনাথ গুপ্ত, আরেকজন হচ্ছে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। স্বর্ণকুমারী দেবী হচ্ছে রবীন্দ্রনাথের জ্যেষ্ঠ ভগ্নী, সেটা আমরা জানি। এবং ঠাকুরবাড়িতে সেই সময় ছেলেদের পাশাপাশি ঠাকুরবাড়ির আবহাওয়াটা চিরকালই অত্যন্ত ব্যতিক্রমী, উদার, আধুনিক এবং পাশ্চাত্য সংস্কৃতি কিছুটা আদলে তাদের সাংস্কৃতিক জীবন বা পরিমণ্ডল গড়ে উঠেছে। ফলে সেই পরিমণ্ডলে স্বর্ণকুমারী দেবীর মতন একজন প্রতিভাময়ী লেখিকা তিনি যে ওই সময় ছোট গল্প লিখতে ব্রতী হবেন, এতে আর সন্দেহ কী। সুতরাং এটুকু বলতেই আমরা পারি যে ছোট গল্পের উৎস মুখ খুলে দেওয়ার ক্ষেত্রে যে তিনজন ব্যক্তিত্বকে আমরা প্রণাম করে সেই জগতে প্রবেশ করব, তার মধ্যে অন্যতম হচ্ছেন স্বর্ণকুমারী দেবী। স্বর্ণকুমারী দেবীর সময়কাল হচ্ছে 1855 থেকে 1932। আচ্ছা, নগেন্দ্রনাথ হচ্ছেন 1861 থেকে 1949। যাই হোক, ছোট গল্পের প্রকৃতি রবীন্দ্রনাথের আগে তো আমরা দেখে নিলাম। স্বর্ণকুমারী দেবীকে নিয়েই আমরা প্রথম কথা বলবো। স্বর্ণকুমারীর যে গল্পগ্রন্থ, সেই গল্পগ্রন্থটির নাম দিয়েছিলেন নবকাহিনী বা ছোট ছোট গল্প। গল্পগ্রন্থটির নাম হচ্ছে নবকাহিনী বা ছোট ছোট গল্প। নামটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ নবকাহিনী মানে নতুন কাহিনী বা নতুন গল্প, অর্থাৎ যে নতুন ধরনের কাহিনী তিনি প্রবর্তন করতে সৃষ্টি করেছেন সেই বিষয়ে তিনি কিন্তু সচেতন, যার জন্য তিনি লিখলেন কি নবকাহিনী, অর্থাৎ নতুন কাহিনী। তার মানে তিনি যে নতুন কিছু একটা লিখছেন, নতুন ধারার কিছু একটা লিখছেন, সে সম্বন্ধে কিন্তু স্বর্ণকুমারী দেবী যথেষ্ট সচেতন এবং সেই কারণেই তিনি নবকাহিনী নাম দিলেন এবং তার সঙ্গে দিলেন ছোট ছোট গল্প। ছোট ছোট কথাটির মধ্যে ছোট ছোট কথাটাও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ছোট ছোট কথাটির মধ্যে দিয়ে কিন্তু তার গল্পের যে আকৃতিগত একটা বৈশিষ্ট্যের কথা তিনি এখানে বলে দিলেন। যে ছোট ছোট গল্প, বড় গল্প না, গল্প মানেই গল্পটা বড়, কিন্তু ছোট ছোট নবকাহিনী এবং নবকাহিনী ও ছোট ছোট গল্প। ছোট ছোট শব্দটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বললাম এই কারণে যে এই ছোট ছোট শব্দটা ব্যবহারের মধ্যে দিয়ে তিনি তার গল্পের যে আকৃতিগত একটা বৈশিষ্ট্য এবং সেগুলো যে ছোট গল্পই, সেই দিকে কিন্তু তিনি অঙ্গুলি নির্দেশ করে দিলেন। প্রথম ছোট গল্পের তার এই ছোট গল্পের বইটা প্রকাশিত হচ্ছে 1892 সালে তার এই গল্পের বইটা বেরোচ্ছে এবং সেই গল্পের বইয়ে কী কী গল্প থাকছেন? কুমার ভীমসিংহ, ক্ষত্রিয় রমণী, ক্ষত্রিয়ের স্ত্রী, অশ্ব ও তরবারি, সন্ন্যাসিনী, প্রতিশোধ, যমুনা, কেন, আমার জীবন, লজ্জাবতী, গহনা, এতগুলো গল্প। কেমন? আচ্ছা, যদিও স্বর্ণকুমারী দেবী গল্প লিখতে শুরু করেছিলেন কিন্তু অনেক আগে থেকে। 1892 যদিও তার গল্পটি প্রকাশিত হচ্ছে এবং সেই সময় তার বয়স 1855, তো 1855 থেকে 65, 75, 85, 40-এর ওপরে, হ্যাঁ, প্রায় 45 বছর বয়স তার সেই সময়। তো সেই সময় তার প্রথম গ্রন্থ প্রকাশিত হচ্ছে, কিন্তু তিনি তার বহু আগে থেকেই গল্প লিখতে শুরু করেছিলেন। আচ্ছা, এই সম্পর্কে, এই গল্প লেখা সম্পর্কে যতীন্দ্রনাথের মানে তার আরেক ভাই যতীন্দ্রনাথের জীবনস্মৃতি থেকে আমি একটু তোমাদের পড়ে শোনাই যতীন্দ্রনাথ সেখানে কি লিখছেন স্বর্ণকুমারী দেবীর গল্প লেখা সম্পর্কে। জ্যোতি দাদা কি লিখছেন? দাঁড়াও আমি একটুখানি দেখে নিই। পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 70। হ্যাঁ, তিনি লিখছেন যে যতীন্দ্রনাথ লিখছেন, আমি সন্ধ্যাকালে সকলকে একত্র করিয়া ইংরেজি হইতে ভালো ভালো গল্প তর্জমা করিয়া শুনাইতাম।
জ্যোতিনাথ লিখছেন যে আমি সন্ধ্যাকালে সকলকে একত্র করিয়া ইংরেজি হইতে ভালো ভালো গল্প তর্জমা করিয়া শুনাইতাম, তাহারা সেগুলি বেশ উপভোগ করিতেন। ইহার অল্পদিন পরে দেখা গেল যে আমার একটি কনিষ্ঠা ভগিনী শ্রীমতী স্বর্ণকুমারী দেবী কতগুলি ছোট ছোট গল্প রচনা করিয়াছেন। তখনও তিনি অবিবাহিতা। স্বর্ণকুমারী দেবীর বিবাহ হয়েছিল 1867, অর্থাৎ এই গল্পগুলো তিনি লিখেছিলেন কিন্তু 1867 সালের আগে, অর্থাৎ 1855 থেকে 1865, 55 থেকে 65, 10 বছর 12 বছর। স্বর্ণকুমারী বিবাহ হচ্ছে 1867-তে, অর্থাৎ 12 বছর বয়সেই কিন্তু তিনি ওই গল্প পড়ে ছোট ছোট গল্প তিনি লিখতে শুরু করেছিলেন। ছোট ছোট গল্প, এই গল্প বলবো না, ছোট ছোট গল্প তিনি লিখতে শুরু করেছিলেন। এবং তার যে নবকাহিনীর যে প্রথম দুটি গল্প কিন্তু তার ভারতী ও বালকে প্রকাশ লাভ করেছিল। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে অনেক অল্প বয়স থেকেই কিন্তু স্বর্ণকুমারী দেবী তার গল্প লিখতে শুরু করেন। আচ্ছা, নবকাহিনীর স্বর্ণকুমারীর সমস্ত রচনায় অত্যন্ত এবার আমি তার লেখার ধরনটা নিয়ে বলি। তার সমস্ত গল্প রচনার মধ্যে যে ধরনটা অত্যন্ত সুস্পষ্টভাবে আমাদের দৃষ্টি আকর্ষণ করে সেটা হচ্ছে তার সুরুচি। অর্থাৎ তিনি যে একজন রুচি সম্পন্না লেখিকা ছিলেন, তার প্রত্যেকটি গল্প রচনা, তার প্লট রচনা, তার চরিত্র চিত্রণ, তার ভাষা ব্যবহার সব কিছুর মধ্যেই তার রুচিবোধের পরিচয় পাওয়া যায়। এবং আভিজাত্য, তাহলে সুরুচি এবং আভিজাত্য, সেই সঙ্গে গল্প বলার তার একটি অসাধারণ ক্ষমতা ছিল এবং তার এই গল্প বলার ক্ষমতাটি অত্যন্ত মনোরম। তবে যে সময়ে তিনি গল্প লিখছেন সেই সময় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র বাংলা সাহিত্যে একচ্ছত্র অধিপতি, ফলে তিনি প্রচুর বঙ্কিমচন্দ্র পড়তেন। এবং পরবর্তীকালে আমরা দেখেছি স্বর্ণকুমারী দেবীর ছোট গল্পের ক্ষেত্রে বঙ্কিমচন্দ্রের যে বঙ্কিমী উপন্যাসের যে স্টাইল বা রীতি, সেই উপন্যাসের স্টাইল বা রীতি কিন্তু তার উপর প্রভাব বিস্তার করেছিল। তিনি যথার্থ আর তার ত্রুটি বলতে আমরা যেটা বলবো যে তিনি যথার্থ প্লট রচনা করতে পারেননি, এটা তার গল্পের একটা বিরাট ত্রুটি। এবং বর্ণনার মধ্যেও সেই বর্ণনা শক্তি, যে বর্ণনা শক্তিতে পাঠককে তিনি আকৃষ্ট করে রাখতে পারেন, সেই বর্ণনা শক্তিরও একটা কোথাও অভাব আমরা লক্ষ্য করব। তার তার পজিটিভ দিকগুলো হচ্ছে যে তার সুরুচি, তার আভিজাত্য এবং তার অপূর্ব একটা বর্ণনা করবার ক্ষমতা, এবং সেই ক্ষমতাটা অত্যন্ত মনোরম ছিল। তার উপরে বঙ্কিমচন্দ্রের একটা প্রভাব, আমরা বঙ্কিমী প্রভাব লক্ষ্য করব। কিন্তু তার গল্প রচনার যে দুর্বল জায়গাগুলো, সেগুলো হচ্ছে তিনি প্লট রচনায় তেমন সক্ষমতা অর্জন করেননি। আর দ্বিতীয়ত যে গল্পর যে শক্তিটা, যে শক্তির বলে গল্পটা বর্ণনার যে একটা শক্তি থাকে, যে শক্তিতে পাঠককে সে আকৃষ্ট করে রাখে, সেই বর্ণনা শক্তিটাও তার যথেষ্ট বিকাশ ঘটেনি। নবকাহিনীর প্রথম 3টি গল্পই হচ্ছে ঐতিহাসিক গল্প। নবকাহিনীর যে 3টি গল্প, কুমার ভীমসিংহ, ক্ষত্রিয় রমণী, ক্ষত্রিয় স্ত্রী। কুমার ভীমসিংহ, ক্ষত্রিয় রমণী, ক্ষত্রিয় স্ত্রী, আমরা বুঝতেই পারছি যে মারাঠা বা রাজপুতানার ইতিহাস থেকে তিনি তার গল্পের কাহিনী গ্রহণ করেছিলেন। এবং এই 3টি গল্পের প্রকৃষ্ট উদাহরণ, এই 3টি গল্পই হচ্ছে ঐতিহাসিক উপাদানে গঠিত। এবং তারপরে সন্ন্যাসিনী গল্পটা যেটা, সেই তার এই গ্রন্থের মধ্যেই প্রকাশিত। সন্ন্যাসিনী গল্পটা একটি সন্ন্যাসীর ব্যর্থ প্রেমের গল্প। কেমন গল্পটি তেমনভাবে কোথাও দানা বেঁধে উঠতে পারেনি। অর্থাৎ প্রথম যে 3টি গল্প, যে কুমার ভীমসিংহ, ক্ষত্রিয় রমণী এবং ক্ষত্রিয় স্ত্রী, এই 3টে গল্প উল্লেখযোগ্য, কারণ এই 3টে গল্পই একটা ঐতিহাসিক সময়ের উপরে, একটা ঐতিহাসিক যুগের উপরে, একটা জাতির উপরে নির্ভর করে তিনি এই গল্প 3টে লিখেছিলেন। সন্ন্যাসিনী গল্পটা তেমন একটা উচ্চমানের গল্প তিনি তৈরি করতে পারেননি। আচ্ছা,
প্রতিশোধ বলে আরেকটি গল্প, যে গল্পটির মধ্যে অতি নাটকীয়তা বা মেলোড্রামা যেটাকে আমরা বলি, যে অতি নাটকীয় ঘটনার সন্নিবেশ ঘটেছে। মানে এত বেশি মেলোড্রামাটিক, এত বেশি তোমার অনুভূতি বা আবেগের আতিশয্য সেখানে লক্ষ্য করা যায়, এবং সেই ধরনের ঘটনা এত বেশি ঘটা হয়েছে যে এইটা তেমনভাবে, মানে ছোট গল্পটা তেমনভাবে জমে উঠতে পারেনি। যদিও এই ত্রুটি থাকা সত্ত্বেও এই গল্পটির চরিত্রগুলো অত্যন্ত জীবন্ত, এবং গল্পটা খুব মানবিক প্রেক্ষাপটে লেখা, এবং মানবিক প্রেক্ষাপটে লেখা বলেই তাতে আবেগের আতিশয্য রয়েছে, এবং সেই আতিশয্য প্রকাশের ক্ষেত্রে যে সংযমটা দেখানো কথা ছিল বা সংযমটা দেখানো উচিত ছিল, সেই সংযমটা কোথাও একটা ত্রুটি বা ইয়েটাকে মানে নিয়ন্ত্রণ করতে পারেননি। আচ্ছা, প্লট রচনার ক্ষেত্রে আমরা প্রথমেই তো বললাম যে প্লট রচনার ক্ষেত্রে তার দুর্বলতা বা এটাই ছিল তার সবথেকে বড় লেখক সত্তার ত্রুটি। এই প্লট রচনার অক্ষমতা তীব্রভাবে প্রকাশ পেয়েছে তার কেন, যমুনা এবং চাবি চুরি, কেন, যমুনা এবং চাবি চুরি, এই তিনটে গল্পের মধ্যে। কিন্তু সব থেকে উল্লেখযোগ্য গল্প যেটা, মানে স্বর্ণকুমারী দেবীর যতগুলো গল্প আছে তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য গল্প যেটা, সেটা হচ্ছে গহনা। এই গহনা নবকাহিনীর মধ্যেই সংকলিত আমার জীবন এবং গহনা, এই দুটো গল্পের মধ্যে তার প্রতিভার উৎকর্ষতা আমরা লক্ষ্য করতে পারছি। জ্যোতিরিন্দ্রের কাছে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের কাছে স্বর্ণকুমারী দেবী সেই সময় বহু বিদেশি গল্পকার, ঔপন্যাসিকের গল্প তিনি শুনেছেন, উপন্যাস শুনেছেন, গল্প পড়ে শোনাতেন তিনি শুনেছেন। সেখান থেকে মনে হয় কোনোভাবে মপাসা, মানে শর্ট স্টোরিজের যিনি জনক বলা যেতে পারে, যে পিতা সদৃশ যিনি মপাসার সঙ্গে তার একটা পরিচয় ঘটে। জ্যোতিরিন্দ্রনাথ যখন তার গল্প পড়ে পড়ে ভাই বোনদের শোনাতেন, সেখানেই হয়তো মপাসার সঙ্গে স্বর্ণকুমারী দেবীর একটা প্রথম আলাপচারিতা শুরু হয়। মপাসার যে শিল্পসত্তা, সৃষ্টিশীল শিল্পসত্তার যে নিজস্ব স্টাইলটা, নিজস্ব ভঙ্গিটা, সেই ভঙ্গিটা সামহাউ স্বর্ণকুমারী দেবীর মনকে আকৃষ্ট করেছিল বা তার শিল্পী সত্তাকে আকৃষ্ট করেছিল। গহনা গল্পটার মধ্যে কিন্তু আমরা মপাসা সেই যে নিজস্ব গল্প বলার স্টাইলটা বা ভঙ্গিটা, তার একটা মানে ছটা বা তার একটা বিচ্ছুরণ আমরা দেখতে পাই। এটি বোধহয় মানে স্বর্ণকুমারী দেবীর প্রথম গল্প যেখানে গল্পের টেকনিক, গল্পের প্লট রচনার ক্ষমতা, চরিত্র চিত্রণ, স্বল্প ভাষণে এক ধরনের ইঙ্গিতময়তা অর্থাৎ সিম্বলিক এক ধরনের অ্যাপ্রোচ এবং সমাপ্তির মধ্যে চমক, এই সবকটি বৈশিষ্ট্যই পূর্ণভাবে এবং যথাযথভাবে প্রকাশিত হয়েছে। গহনা এমন একটা গল্পের মধ্যে ছোট গল্প বলতে যেটা বোঝায়, সেই ছোট গল্পের একেবারে একদম একটা আদর্শ বা প্রকৃষ্ট দৃষ্টান্ত হচ্ছে স্বর্ণকুমারী দেবীর এই গহনা, এবং সর্বকালের, সর্বসময়ের এবং সব দিক থেকে স্বর্ণকুমারী দেবীর গহনা হচ্ছে তার সর্বশ্রেষ্ঠ রচনা। আচ্ছা, পেনে প্রীতি স্বর্ণকুমারীর শ্রেষ্ঠ রচনা হতে পারত। পেনে প্রীতির মধ্যে সেই পোটেনশিয়ালিটি বা সেই উপকরণগুলো ছিল যে গহনার মতো, সেটাও হয়তো একটা সর্বশ্রেষ্ঠ রচনার স্বীকৃতি পেতে পারত। কিন্তু কাহিনীটির নিটলতা শেষ পর্যন্ত রক্ষিত হয়নি, কারণ কাহিনীটির প্রথম পর্বে যে ভ্রমণ কথা বলা আছে, সেই কাহিনীটির প্রথম পর্বের সঙ্গে বাকি পর্বগুলো অসম্ভব রকমের সাযুজ্যহীন বা সঙ্গতিবিহীন বলে মনে হয়। অর্থাৎ সঙ্গতিটা তিনি শেষ পর্যন্ত, নিটলতাটা তিনি শেষ পর্যন্ত বহন করে যেতে পারেননি বা রক্ষা করতে পারেননি, যার জন্য প্রথম পর্বের যে গল্পটি, প্রথম পর্বের সঙ্গে গল্পটির কোনো রকম যোগসূত্র তৈরি হয়নি। আচ্ছা, অমরগুচ্ছ বলে আরেকটি গল্প, সুন্দর, গল্পটি সুন্দর, বিধবার যে নিঃশব্দ প্রেম, তারই একটা অশঙ্কিত একটা প্রকাশ বা স্মৃতিচিহ্ন এই গল্পটির নাম হচ্ছে অমরগুচ্ছ। কাহিনীর বর্ণনা পল্লবিত হলেও গল্পটির দ্রুততা এবং পরিণতিতে সংকেতময়তা
সংকেতময়তা গল্পটিকে একটা অন্যরকম মাত্রা দিয়েছে। কেমন? মোটামুটি এই পর্যন্ত স্বর্ণকুমারী দেবীর গল্পের আমাদের পরিচয়। তাহলে আমরা বলতেই পারি যে স্বর্ণকুমারী দেবী অত্যন্ত ছোটোবেলা থেকেই ঠাকুরবাড়ির পরিবেশে তিনি যখন বড় হয়েছেন, জ্যোতিরিন্দ্রনাথের কাছে তিনি সমারসেট মম, মপাসা ইত্যাদির মতন বড় বড় পাশ্চাত্য দেশীয় ঔপন্যাসিক এবং গল্পকারদের গল্প তিনি শুনেছেন এবং তিনি পড়েছেন। তার পাশাপাশি তিনি বঙ্কিমচন্দ্রও পড়েছেন এবং তার গল্প 1882-82-তে প্রকাশিত হলেও, নবকাহিনী এবং ছোট ছোট গল্প প্রকাশিত হলেও তার বহু আগে থেকেই দেখা যায়, বিবাহের পূর্ব থেকেই তিনি ছোট ছোট গল্প লিখতে উৎসাহী ছিলেন এবং গল্প লিখছেন। তার সব গল্পই যে অত্যন্ত উৎকৃষ্ট তা কিন্তু নয়। গল্পের তার কিছু কিছু পজিটিভ বা ইতিবাচক দিক থাকলেও তার প্লট রচনার অক্ষমতা এবং গল্পকে টেনে রাখার যে ক্ষমতা, এই দুটোই তার কিঞ্চিত কম ছিল, যার জন্য অনেক গল্প হতে গিয়েও গল্প হয়ে ওঠেনি। কিন্তু তবু তার যে গল্প লেখার সূচনা বা প্রবণতা, এর মধ্যে দিয়েই ছোট গল্প রচনার যে উৎসমুখ, সেই উৎসমুখ কোথাও যেন খুলে গেছে। এবং তার অনেকগুলো গল্প আমরা পড়েছি এবং সেখানে এটাও দেখব যে ওই ইতিহাসকে তিনি গল্পের বিষয়বস্তু করে এনেছেন, মারাঠা ইতিহাসকে তিনি তার গল্পের বিষয়বস্তু করে তুলে এনেছেন। এবং তার সবথেকে উৎকৃষ্ট এবং ছোট গল্প, একেবারে ছোট গল্প হিসেবে সর্বশ্রেষ্ঠ এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ গল্প হচ্ছে গহনা। কারণ এই একটি গল্পের মধ্যে দিয়ে তার গল্প রচনার টেকনিক, প্লটের নিটলতা, চরিত্রের পরিচয় এবং গল্পের স্বল্প ভাষণের ইঙ্গিতময়তা এবং গল্পের পরিণতিতে ছোট গাল্পিক যে চমক, এই প্রত্যেকটা বৈশিষ্ট্যই অত্যন্ত তীব্রভাবে সেখানে প্রকাশিত এবং এটাকে একটা পূর্ণাঙ্গ ছোট গল্প আমরা বলতে পারি। পেনে প্রীতির কথাও বলেছি যে এটা ভালো ছোট গল্প হয়ে উঠতে পারতো, কিন্তু এই প্লট রচনার অক্ষমতা এটাকে সার্থক ছোট গল্প হয়ে উঠতে দেয়নি। এবং অমরগুচ্ছ গল্পটি একটা ব্যতিক্রমী গল্প, যেখানে একটি বিধবা রমণীর প্রেম সম্পর্কিত কিছু তার অন্তরঙ্গ কথা সেখানে প্রকাশ লাভ করেছে। গল্পর গতিময়তা এবং গল্পের পরিণতিতে এক ধরনের সাংকেতিকতা গল্পটাকে একটা অন্য ধারার গল্প বলে চিহ্নিত করে থাকে। মোটামুটি স্বর্ণকুমারী দেবীর এই গল্পগুলো আমরা পড়ব, জেনে রাখলাম। আচ্ছা, এরপরে হচ্ছে নগেন্দ্রনাথ গুপ্ত। স্বর্ণকুমারীর কিছু পরে হচ্ছে নগেন্দ্রনাথ গুপ্ত, রবীন্দ্রনাথের সমবয়সী নগেন্দ্রনাথ গুপ্ত। সমকালীন পাঠকদের কাছে জনপ্রিয় হলেও পরবর্তীকালে তার বিশাল সমকালীন গল্প পাঠকদের কাছে তিনি পরিচিত। তার বিশাল গল্প ভাণ্ডার বা গল্পের সম্ভার থাকা সত্ত্বেও তিনি অপরিচয়ের অন্তরালেই কিন্তু বরাবর রয়ে গেলেন। এবং তিনি সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তিনি রবীন্দ্রনাথের সমসাময়িক, রবীন্দ্রনাথের অত্যন্ত কাছের হয়েও তিনি ছিলেন রবীন্দ্র প্রভাবমুক্ত। নগেন্দ্রনাথ গুপ্ত ছিলেন রবীন্দ্র প্রভাবমুক্ত। এমনকি নগেন্দ্রনাথের যে ভাষাশৈলী, সেই ভাষাশৈলীর উপরেও কিন্তু রবীন্দ্র কোনো প্রভাব আমরা লক্ষ্য করতে পারি না। আচ্ছা, তার লেখার কয়েকটা বৈশিষ্ট্য ছিল। তার লেখার বৈশিষ্ট্য প্রথম হচ্ছে রচনাগুলো অত্যন্ত অবহেলা সহকারে তিনি লিখেছিলেন। তিনি যে গল্পগুলো লিখেছিলেন অত্যন্ত যত্ন সহকারে, এক একটি শিল্পী যেরকম তার শিল্পকর্ম বা তার সৃষ্টিশীল সত্তা সেই শিল্পকে জন্ম দেয়, সেই যথেষ্ট যত্নের পরিচয় তার গল্পগুলোর মধ্যে পাওয়া যায় না, বরং এক ধরনের অবহেলাই ছিল। আচ্ছা, রচনাগুলো বেদনাকরভাবে খণ্ডিত, এত টুকরো রচনা যে সেটা অত্যন্ত আশাহত করে যে এত খণ্ড খণ্ড টুকরো টুকরো। আচ্ছা, 3 নম্বর হচ্ছে শিল্পীর সংযমবোধ থাকলেও পরিমাণবোধের অভাব ছিল। সংযমী ছিলেন, কিন্তু কত পরিমাণ, সেই পরিমাণে, অর্থাৎ কোথাও তার নিজের মধ্যে একটা কন্ট্রাডিকশন ছিল। তিনি যে অসংযমী এ কথা বলা যায় না, কিন্তু তিনি পরিমাণের ক্ষেত্রে তার এই সংযম এবং অসংযম এই দুটোর মধ্যে কোথাও তার একটা দ্বন্দ্ব ছিল, বা কোথাও একটা তিনি সংকটাদীর্ণ ছিলেন। ছোট গল্পের প্রাণকে যথাযথভাবে অনুভব করতে তিনি পারেননি। আচ্ছা, তার গল্পের বৈচিত্র্য এবং শক্তির পরিচয়, এগুলো হচ্ছে তার
এক একটা মানে নেগেটিভ দিক, যে তিনি খুব অবহেলায় ছোটো গল্প লিখতেন এবং গল্পগুলো এত বেশি খণ্ডিত যে সে গল্প রস আস্বাদন করা যেত না। শিল্পীর সংযম বোধ এবং পরিমিতি বোধের মধ্যে কোথাও একটা মানে একটা কন্ট্রাডিকশন বা একটা সংকট ছিল, এবং তিনি ছোট গল্পের যথার্থ যে প্রাণ তাকে তিনি যথেষ্টভাবে অনুভব করতে পারেননি। কিন্তু তিনি যেটা পেরেছিলেন সেটা হচ্ছে যে তার গল্পের মধ্যে বৈচিত্র্য, তার শক্তির পরিচয় ছিলেন। বিচিত্র বিষয়ে তিনি গল্প লিখতে পারতেন, রাজা থেকে শুরু করে রাজা, উজির, মন্ত্রী, লস্কর, নাপিত, ধোপা, বেশ্যা, কুলোটা, মানে ঝি, চাকর, এমন কোনো শ্রেণী বা এমন কোনো চরিত্র থাকতে পারে না সমাজে যাকে নিয়ে তিনি গল্প লেখেননি। ফলে হয়েছে কি, এই বিচিত্র শ্রেণীর বিচিত্র বর্ণের চরিত্রের সমাহারের ফলে তার গল্পের মধ্যেও যে বিচিত্র রস বা বৈচিত্র্য, এই বিচিত্র রস বা বৈচিত্র্য কিন্তু তার গল্পের একটা বিরাট শক্তি। ফলে কোনো গল্পই কোনো গল্পের সঙ্গে মেলে না, বা একঘেয়েমি বা এক রকমের গল্প প্যাটার্নও তৈরি হয় না, কারণ প্রত্যেকটা চরিত্রই তার নিজের নিজের শ্রেণী বৈশিষ্ট্য অনুযায়ী তারা প্রত্যেকের থেকে প্রত্যেকে আলাদা বা প্রত্যেকের থেকে প্রত্যেকে বিশিষ্ট। যখনই সেই চরিত্রগুলো তার গল্পের কেন্দ্রবিন্দু হয়ে উঠে এসেছে, স্বাভাবিকভাবেই সেই গল্পগুলো প্রতিটি স্বতন্ত্র গল্পই ভিন্ন ভিন্ন রসের আধার হয়ে উঠেছে। এটা হচ্ছে তার গল্প রচনার সবথেকে বড় শক্তিশালী জায়গা বা সবথেকে বড় পয়েন্ট। তারপরের পয়েন্ট হচ্ছে ভাষা ও বর্ণনা ভঙ্গিটি ছিল তৃপ্তিকর। একটা কথা মাথায় রাখবে যে রবীন্দ্রনাথের সমসময়ে কোনো লেখক যখন তার প্রভাব মুক্ত হয়ে, কারণ রবীন্দ্রনাথের যে ওই রকম আগ্রাসী এক ধরনের যে বিচ্ছুরণ, সেই বিচ্ছুরণের ফলে তার সেই অসীম প্রতিভার যে একেবারে মানে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতন তার যে জ্যোতির্ময়ের যে জ্যোতিষ্ক, সেইখানে দাঁড়িয়ে তার প্রভাব থেকে নিজেকে বাঁচিয়ে, তার প্রভাব থেকে নিজেকে মুক্ত করে নগেন্দ্রনাথ গুপ্তের মতন ব্যক্তিত্ব যে একাধিক মানে এইরকমভাবে গল্প লিখেছেন এবং আইডেন্টিক্যালি যাকে আমরা চিহ্নিতকরণ করছি যে তিনি রবীন্দ্র প্রভাব মুক্ত একজন লেখক রবীন্দ্রনাথের সমসময় থেকে, এমনকি নগেন্দ্রনাথ গুপ্তের ভাষার ওপরেও কিন্তু রবীন্দ্রনাথের কোনো প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি না, তখন বুঝতেই হবে যে এটা নগেন্দ্রনাথ গুপ্তের একটা বিরাট বিরাট কৃতিত্ব। কেমন? আচ্ছা, রবীন্দ্রনাথের ছোট গল্পগুলো প্রকাশিত হবার আগেই নগেন্দ্রনাথ ভারতীয় বালক পত্রিকায় কিন্তু তার গল্প প্রকাশ করছে। 6খানি গল্প তিনি লিখছেন। রবীন্দ্রনাথ আসার আগেই ভারতীয় বালকে 6টি গল্প লিখছেন এবং গল্পগুলো বাংলা সাহিত্যে অভিনবত্বের সন্ধান দিয়েছিল। ভারতীয় বালকে তার প্রথম গল্প হচ্ছে চুরি না বাহাদুরি। ইতিপূর্বে এই গল্পটার প্রসঙ্গে বলবো, ইতিপূর্বে বাংলা সাহিত্যে রহস্য রোমাঞ্চ বা গোয়েন্দা গল্পের কোনো রকম আতিশয্য বা কোনো রকম ইঙ্গিত কিন্তু আমরা পাইনি। হ্যাঁ, ডিটেকটিভ গল্প বলতে যা বোঝায়, ডিটেকটিভ গল্পের যে রহস্যময়তা থাকে, ডিটেকটিভ গল্পের যে ধরনের রোমাঞ্চ থাকে বা গোয়েন্দা গল্পের যে ধরনের অনুসন্ধিৎসা থাকে, এই যে একটা ভিন্ন ধরনের যে সাহিত্যিক রস, সেই ভিন্ন ধরনের সাহিত্যিক রসের কিন্তু ইতিপূর্বে বাংলা সাহিত্যে কিন্তু এটা আমরা দেখিনি। সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে এই যে গল্পটা চুরি না বাহাদুরি, এই গল্পটা আমাদের বাংলা সাহিত্যে পরবর্তীকালে অত্যন্ত জনপ্রিয় যে সাহিত্যিক শাখা, অর্থাৎ গোয়েন্দা গল্প, রহস্যজনক গোয়েন্দা গল্প বা রহস্য কাহিনী, নগেন্দ্রনাথ গুপ্তকে কিন্তু সেই রহস্য বা গোয়েন্দা কাহিনীর স্রষ্টা বললেও কিন্তু খুব একটা কম বলা হয় না, বা খুব একটা বেশি বলা হয় না, বা আতিশয্য হয় না, কারণ তার হাতে চুরি না বাহাদুরি এই গল্পের মধ্যে দিয়ে কিন্তু আমরা প্রথম রহস্য গল্প বা গোয়েন্দা গল্পের একটা রস পেলাম এবং আমরা বুঝতে পারলাম যে এটাও এক ধরনের গল্প। এই যে আগেই বললাম যে তার গল্পের সবথেকে প্রধান শক্তি হলো বৈচিত্র্য। কেমন? আচ্ছা, এবং রহস্য রোমাঞ্চকর পরিবেশ সৃষ্টি,
ভৌতিক আবহ রচনা করা এবং অদম্য কৌতূহলকে জিয়ে রাখা, এই তিনটে ক্ষেত্রেই নগেন্দ্রনাথ গুপ্তের পারঙ্গমতা ছিল অনস্বীকার্য। কি না, রহস্য রোমাঞ্চ পরিবেশ সৃষ্টি করা, ভৌতিক আবহ তৈরি করা এবং অদম্য কৌতূহল বজায় রাখা। এটা তো একটা বিরাট ব্যাপার যে প্রথম থেকে কোনো একটা গল্পের কৌতূহলকে প্রথম থেকে শেষ পর্যন্ত তাকে জিয়ে রাখা, এটা লেখকের খুব খুব না থাকলে, খুব পারঙ্গমতা বা তার খুব দক্ষতা না থাকলে এটা বয়ে নিয়ে যাওয়া কিন্তু যথেষ্ট কঠিন। ভারতী ও বালকে প্রকাশিত তার 2 বার গল্পটা আবার একটা অন্য ধরনের গল্প। এই চুরি না বাহাদুরি যেমন একটা রহস্য রোমাঞ্চ গোয়েন্দা গল্পের আমাদের একটা স্বাদ দিল, তেমনি ভারতীয় বালকের 2 বার গল্পটা কিন্তু একটা অন্য ধরনের গল্প, যেখানে একজন সন্ন্যাসীর সঙ্গে তার প্রণয়ের কাহিনী এখানে বিবৃত হয়েছে। এবং এই যে প্রেমের কাহিনীটা, এই প্রেমের কাহিনীটা কিন্তু আবার অনেক বেশি লিরিক্যাল, যেটাকে আমরা বলতে পারি কাব্য গুণ সমৃদ্ধ। অর্থাৎ ওই যে বললাম, বিচিত্র বিষয় তার ছোট গল্পের বিষয়বস্তু হয়ে এসেছে, এবং বিচিত্র বিষয় তার ছোট গল্পে উঠে এসেছে বলেই বিচিত্র সাহিত্যের বিচিত্র রস তিনি পরিবেশন করতে পেরেছেন তার গল্পের মধ্যে দিয়ে। এছাড়া তার বধিরের বাসনা এবং ঘরের অলক্ষ্মী, বধিরের বাসনা এবং ঘরের অলক্ষ্মী, এই দুটো গল্প ছিল একেবারে করুণ রসের আধার। এবং এই যে ঘরের অলক্ষ্মী গল্পটি, এই গল্পটির সঙ্গে পরবর্তীকালে রবীন্দ্রনাথের যে লেখা শুভা গল্পটি, শুভা গল্পটি একটা সাদৃশ্য পাওয়া যায়। এই ঘরের অলক্ষ্মী গল্পটিতেও দেখা যায় যে শেষ পর্যন্ত সেই মেয়েটি মারা যাচ্ছে এবং সেই মৃত্যু দৃশ্যের মধ্যে দিয়ে কোথাও যেন আমরা শুভার সঙ্গে একেবারে একাত্ম হয়ে যাই। অথচ এটা কিন্তু শুভার আগে, শুভা গল্প লেখার অনেক আগেই ঘরের অলক্ষ্মী লেখা। এই দুটো গল্পতে আমরা আবার করুণ রসের আধিক্য দেখতে পাচ্ছি। আচ্ছা, তবে এই সময়ের তার শ্রেষ্ঠ গল্প হচ্ছে ভৈরবী, 1296, তার মানে হচ্ছে 1296 মানে 1800 কত হচ্ছে, 1900 কত হচ্ছে, 96 এর থেকে না 7 বাদ দাও, 89, 1889 সম্ভবত, 1889 হচ্ছে। গল্পটি প্রাক রবীন্দ্র যুগের, মানে এইরকমভাবে বলছে যে এই ভৈরবী গল্পটি হচ্ছে প্রাক রবীন্দ্র যুগের শ্রেষ্ঠ রচনা। ভৈরবী গল্পটি হচ্ছে প্রাক রবীন্দ্র যুগের একটি শ্রেষ্ঠ রচনা বলে মনে করা হয়। গল্পটির পটভূমিকা হচ্ছে ঐতিহাসিক পটভূমিকা, সিপাহী বিদ্রোহের পটভূমিকাতে লেখা, এবং নগেন্দ্রনাথ তার অত্যন্ত স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এক ধরনের রহস্য সৃষ্টি করে এবং সেই রহস্য উদ্ঘাটন করে, রহস্য সৃষ্টি করা এবং পরতে পরতে সেই রহস্যের উদ্ঘাটন করে অত্যন্ত মানে অত্যন্ত স্টাইলিস্টিক ওয়েতে, অত্যন্ত মানে স্বতঃসিদ্ধ তার যে প্রবণতা, সেই প্রবণতার মধ্যে দিয়ে কাহিনীটি একটি পরিণতি তিনি দিয়েছেন। এবং ভৈরবী গল্পটিকে প্রাক রবীন্দ্রনাথ যুগের অন্যতম শ্রেষ্ঠ গল্প বলা হয়। নগেন্দ্রনাথের গল্প প্রচুর গল্প লিখেছেন উনি। সেই গল্পগুলোকে মোটামুটি আমরা 3টে ভাগে ভাগ করে নিয়েছি। একটা হচ্ছে রহস্য রোমাঞ্চ, একটা হচ্ছে প্রেম, আর একটা হচ্ছে বিবিধ। রহস্য রোমাঞ্চের মধ্যে যে গল্পগুলো রয়েছে, আগেরগুলো তো আমরা বললাম, এছাড়া ব্রাহ্মণ্যবাদ, টিকিয়া শাহ, চন্দ্রাপীরের ঐশ্বর্য, হীরার মূল্য, এই গল্পগুলো হচ্ছে একেবারেই রহস্যও আছে, আবার তার পাশাপাশি রোম্যান্সও আছে। রহস্য এবং রোমাঞ্চ, তার সাথে রোম্যান্স দিয়ে এই গল্পগুলো একটা ধরন। প্রেমের যে গল্প, সেখানে মিরিয়াম ও সোহরাব, কাহার ভ্রম, 2 বার মিলন, মেহেরজান, ফাতিমা, বিক্রম সিংহ, এই গল্পগুলোর মধ্যে আবার কি রয়েছে, বীর্যবর্তা অর্থাৎ বীরত্ব রয়েছে, তার সাথে রোম্যান্স রয়েছে বা প্রেম রয়েছে। বীর্যবর্তা এবং বীরত্বের সহাবস্থান লক্ষ্য করব। আর বিবিধ মধ্যে রয়েছে অন্যান্য বিভিন্ন, যে পূজার পোশাক, ঘরের অলক্ষ্মী, ছোট বউ, লক্ষ্যহীরা, এইগুলো হচ্ছে তার অন্য ধরনের গল্প। আচ্ছা,
তার শ্যামার কাহিনী, তার লেখা যে শ্যামার কাহিনী গল্পটি এই পর্যায়ের আরেকটি, বিবিধ পর্যায়ের আরেকটি উল্লেখযোগ্য গল্প। এবং শরৎচন্দ্রের বহু বহু আগে নগেন্দ্রনাথ গুপ্ত তিনি নারীর মনের কথা, এই শ্যামার কাহিনীর মধ্যেই আছে নারীর মনের কথা, অত্যন্ত অন্তরঙ্গভাবে সেই মনের কথাকে তিনি এই গল্পে প্রকাশ করেছিলেন। অর্থাৎ শরৎচন্দ্রকে তো আমরা বলি যে রমণীর মনের কথাকে শরৎচন্দ্রের মতন এত সহৃদয়তা সহকারে কেউ এরকমভাবে ব্যক্ত করতে পারেনি, নারী হৃদয়কে শরৎচন্দ্রের মতন কেউ এরকমভাবে বুঝতে পারেনি। তার সহমর্মিতা বোধ, নারীকে বোঝার ক্ষমতা এবং তার নারীর মনোবেদনাকে প্রকাশ করার ভঙ্গিটি চিরকাল আমাদেরকে আকৃষ্ট করেছে। এবং এই হিসেবে শরৎচন্দ্র বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রূপকার বা অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক বলে বিবেচিত। কিন্তু যে নারী সত্তা বা নারী হৃদয়ের কথা বলতে শরৎচন্দ্র সবথেকে বেশি স্বচ্ছন্দ ছিলেন বা সেখানে তার পারদর্শিতা সবথেকে বেশি ছিল, সেই নারী হৃদয়ের অন্তরঙ্গ কথা কিন্তু তার অনেক আগে শ্যামার কাহিনীতে নগেন্দ্রনাথ গুপ্ত বলে গেছেন। এখানে কিন্তু নগেন্দ্রনাথ গুপ্ত শরৎচন্দ্রের নারীর অন্তরের কথা বলা এই যে জায়গা, এই জায়গায় আমরা দেখছি যে নগেন্দ্রনাথ গুপ্ত হচ্ছে শরৎচন্দ্রের পূর্বসূরি। আচ্ছা, 1890 থেকে 91 রবীন্দ্রনাথ বাংলা ছোট গল্পের জগতে আবির্ভূত হচ্ছেন। 1890 থেকে 91 রবীন্দ্রনাথ হই হই করে ঢুকে পড়ছেন দেনা পাওনা এবং পোস্টমাস্টার নিয়ে। তার আগে তিনি ঘাটের কথা, রাজপথের কথা, ভিখারি নিয়ে এই 3টি গল্প লিখেছিলেন। তারপরে দীর্ঘদিন অপেক্ষা করার পর তিনি যখন ঢুকলেন একেবারে আড়ম্বর সহকারে মহানন্দে হই হই করে ঢুকে দিলেন এবং তার সেই প্রচণ্ড আবির্ভাবের মানে প্রচণ্ডতা সমস্ত কিছুকে, সব কিছুকে প্রায় ধুয়ে মুছে দিল। তো বাংলা ছোট গল্পের জগতে আবির্ভূত হলেন এবং তখন থেকেই, যে সময় রবীন্দ্রনাথ আবির্ভূত হচ্ছেন তখন থেকেই ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি নগেন্দ্রনাথের বাংলা সাহিত্য জগতে নগেন্দ্রনাথ গুপ্তের গুরুত্ব কম হতে থাকছে। তিনি কোথাও অন্তরালে চলে যেতে থাকছেন এবং বিংশ শতাব্দীর 3য় দশক পর্যন্ত, কেমন 1930 পর্যন্ত, কিন্তু 30 কেন 1939 পর্যন্ত কিন্তু তিনি গল্প লিখে গেছেন, সমান তালে তিনি গল্প লিখে গেছেন। এমনকি বসুমতী থেকে তার গ্রন্থ প্রকাশিত হয়েছে, গ্রন্থাবলীও প্রকাশিত হয়েছে, তবুও তার প্রতিভার বিচ্ছুরণ কিন্তু অন্তরালেই থেকে গেছে। কেন? সেই থেকে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে যে সময় নগেন্দ্রনাথ গুপ্ত বাংলা সাহিত্যাকাশে বা বাংলা ছোট গল্পের জগতে আবির্ভূত হয়েছেন, ঠিক সেই সময় সমসময় তার একদিকে রবীন্দ্রনাথ, একদিকে প্রভাত মুখোপাধ্যায়ের মতন দুটি একেবারে মানে দুটি জ্যোতিষ্কের মতন দুটি সৃষ্টিশীল সত্তার আবির্ভাব ঘটেছে। ফলে এই একদিকে রবীন্দ্রনাথ, অন্যদিকে প্রভাত মুখোপাধ্যায়, এই দুই প্রতিদ্বন্দ্বী গল্পকারের মাঝখানে বহু গল্পের লেখক, বহু বৈচিত্র্যের জনক যিনি নগেন্দ্রনাথ গুপ্ত, তিনি কিন্তু বাংলা সাহিত্য থেকে প্র্যাকটিক্যালি হারিয়েই গেছেন। আচ্ছা, আপাতত আমরা এই পর্যন্ত পড়ছি যে স্বর্ণকুমারী দেবী এবং নগেন্দ্রনাথ গুপ্ত। তারপরে আজকে আর আমি করাচ্ছি না, হয়তো করলেও হয়ে যেত, কিন্তু তবুও একদিনে অনেক বেশি দিচ্ছি না তোমাদের, যে এরপরে আমরা পড়ব ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় বাংলা ছোট গল্পের জগতে আরেকটা ধরন নিয়ে এলেন। স্বর্ণকুমারী দেবীর গল্পের মধ্যে আমরা বিশেষ ধরন না পেলেও আভিজাত্যে বা রুচির দিক থেকে তার ছোট গল্পগুলো একটা ধরন তৈরি করে, একটা স্টাইল তৈরি করে। তার পাশাপাশি নগেন্দ্রনাথ গুপ্তের গল্পগুলো আমরা দেখতে পেয়েছি বিচিত্র রসের আধার এবং গল্পের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুর পরিপ্রেক্ষিতে এত বৈচিত্র্য, বিভিন্নতা হচ্ছে তার গল্পের আরেকটা ধরন। আর এরপরে আমরা দেখব ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, যেগুলো অদ্ভুত রসের গল্প। অদ্ভুত রসের গল্প বলতে যা বোঝায় সেই অদ্ভুত বা উদ্ভট রস। পরবর্তীকালে আমরা এই অদ্ভুত উদ্ভট রস, ননসেন্স লিটারেচার, এগুলো নিয়ে পরবর্তীকালে আমরা সুকুমার রায় সম্বন্ধে অনেক পড়েছি বা আমরা জানি। এক্ষেত্রে সুকুমার রায়ের নামটা সবার আগে চলে আসে। কিন্তু ছোট গল্পের ক্ষেত্রে এই যে অদ্ভুত রস বা উদ্ভটত্ব প্রথম আমরা দেখতে পাচ্ছি কার কাছে? না, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় বাংলা ছোট গল্পের ইতিহাসে আরেকটি কালজয়ী নাম। তো পরের দিনকে আমরা এই
ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় পড়ে তার পাশাপাশি তাহলে প্রাক রবীন্দ্র যুগে আমরা তিনজন ছোট গল্পকারকে খুব গুরুত্ব দিয়ে পড়ছি, সেটা হচ্ছে স্বর্ণকুমারী দেবী, নগেন্দ্রনাথ গুপ্ত এবং ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। পাশাপাশি চলে আসছে দুটো দিক থেকে রবীন্দ্রনাথ আসছে, একটা দিক থেকে প্রভাত মুখোপাধ্যায় আসছে। সুতরাং আমরা রবীন্দ্রনাথের ছোট গল্পের একটা ধরন পড়ব, প্রভাত মুখোপাধ্যায়ের ছোট গল্পের একটা ধরন পড়ব। হলো রবীন্দ্র যুগ। তারপরে আমরা যাব কোথায়? রবীন্দ্র পরবর্তী যুগে। রবীন্দ্র পরবর্তী যুগে তখন আবার আমরা আরেকটা দিক দেখব, অর্থাৎ রবীন্দ্রনাথের ছোট গল্প, রবীন্দ্রনাথ 1940-এ রবীন্দ্রনাথ মারা যাচ্ছেন, অর্থাৎ তার আগে পর্যন্ত কিন্তু পুরো 30-এর দশক জুড়েই রবীন্দ্রনাথ এবং প্রভাত মুখোপাধ্যায় এই দুই ব্যক্তিত্ব প্রবলভাবে তারা ছোট গল্প লিখছেন এবং ছোট গল্পের যে বহমান ধারা সেটা আরও বেশি করে গতি পাচ্ছে। 40-এ রবীন্দ্রনাথ চলে যাচ্ছেন। 40-এর দশক হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা দশক। এক হচ্ছে রবীন্দ্র পরবর্তী, রবীন্দ্রনাথ 1942-এ মারা যাচ্ছেন। রবীন্দ্রনাথের পরবর্তী তার 5 বছর বাদে আমরা স্বাধীনতা পাচ্ছি এবং 42 থেকেই শুরু হয়ে যাচ্ছে কি বলে আকাল শুরু হচ্ছে, সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হচ্ছে, স্বাধীনতা আন্দোলন একটা তীব্র পর্যায়ে পড়ছে। 47-এ আমরা স্বাধীনতা পাচ্ছি, 47-এ দেশ ভাগ হচ্ছে। 40-এর দশক অত্যন্ত ঘটনাবহুল, রক্তাক্ত রাজনৈতিক ইতিহাস, এইরকম একটা সময় রবীন্দ্রনাথ চলে যাচ্ছেন 42-এ। তারপরে আফটার রবীন্দ্রনাথ তখন আবার রবীন্দ্র পরবর্তী আরেকটা ছোট গল্পের ধারা তৈরি হচ্ছে। 40-এর দশক, 40-এর দশক, 50-এর দশক, 60-এর দশক, 70-এর দশকে এসে আবার আরেকটা ব্রেক, যখন আমরা দেখতে পাচ্ছি নকশাল আন্দোলন। সেই নকশাল আন্দোলন, সেই রাজনৈতিক আন্দোলন বাংলা সাহিত্যের ছোটো গল্পকে কী করে প্রভাবিত করছে, সেই 70 দশকের বাংলা ছোটো গল্পের গতি প্রকৃতি কীরকম হচ্ছে, সেটাও আবার একটা মানে অন্যদিকে বাংলা ছোটো গল্প অন্যদিকে একটা মন দিচ্ছে। এবং তারপরে আজ অবধি আমরা ছোটো গল্পের বিভিন্ন যে গতিধারা, সেই গতিধারা নিয়ে আমরা পড়ব। মোটামুটি আমরা আজকে রবীন্দ্র পূর্ববর্তী যে দুজন ছোটো গল্পকার তাদের সম্বন্ধে পড়ব। পরের দিনটা আমি আবার ত্রৈলোক্যনাথ শুরু করে আমি দেখছি রবীন্দ্র গল্পে ঢোকা যায় কি।